উপন্যাস চিত্রাঙ্গনা পর্ব সংখ্যা ২। বসার রুমে সবাই নির্বাক হয়ে বসে আছে। মার্জিয়া গর্জে উঠে মিজান সাহেবকে জিজ্ঞেস করলেন, ভাই, কি হইল এসব? ওই সেরা কেটা? আর হে তো আপনার সামনেই ওই মাইয়ারে বিয়ে করে নিয়ে গেছে। চুপ করে বসেছিলেন কেন আপনি? বসে থাকবো না তো কি করুন? জানের প্রতি মায়া সবার আছে। এলাহি বাড়ির গোলার বিরোধিতা কইরা কি মারা খাইব নাকি? আগে যদি জানতাম ফারাজ এলাহির এই বাড়ির মাইয়ের উপর নজর আছে, তাইলে ভুলেও এখানে আসতাম না আমি। এখন আমার ভয় করতেছে, ভয়। কি বলতেছেন? তারে তো আমরা চিনি না, আজ প্রথম দেখলাম, বলল মারিয়া। চিনেন না, এখন ঠিকই চিনবেন। আর এমন চিনা চিনবেন কখনো ভুলতে পারবেন না। আল্লাহ জানে তাগুলগে কিসের ঝামেলা আপনাগোর। চিত্রার কপালে তো ভাঙন লাগছেই, সঙ্গে আপনারাও ভাঙ্গে যাইবেন। মিজান সাহেব আনা লোকদের নিয়ে উঠে দাঁড়ায়। রাতের মধ্যে গ্রাম ছাড়তে হবে তাদের। ফারাজের নজর বাজ পাখির মতো, আর মতলব শকুনের মতো। তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কখন কোন দিক দিয়ে মারবে বুঝে ওঠাও দায়। সবাই চলে যাওয়ার পর মাহাদি ধাপ করে মাটিতে বসে পড়ল। মাথা কাজ করছে না তার। কি থেকে কি হয়ে গেল একটু আগে? সে একটুও বিরোধিতা করার সাহস পায়নি। কিন্তু কেন? মারিয়া দৌড়ে স্বামীর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে হাউমাউ করে বলে, কি হয়েছে তোমার, কি হয়েছে? মার্জিয়াও ছেলের কাছে যান। তারও কি প্রশ্ন। মাহাদি নিজে চুল খামচে ধরলো, বিড়বিড় করে বলল, সব শেষ। এখনো তো কিছুই হয় নাই, হইব, ধ্বংস হইব সব। ফারাজ এলাহি, আম্মা মানুষ না, জানোয়ার। সবাইকে শেষ করে ফেলবো সে। আচ্ছা আম্মা, সোহাগ কই? ঘণ্টাখানিক পর গাড়ি থামলো এলাহি মেনশনের সামনে। জমিদার বাড়ি। এলাহিদের পূর্বপুরুষগণ জমিদার ছিলেন, নামি দামি জমিদার। সেই সব কথা এখন কেবল পুরনো গল্প মাত্র। ৩ তলা বিশিষ্ট একটা ভবন। কিশোরগঞ্জ শহরের মাঝ বরাবর এই বাড়ির অবস্থান হলেও বেশ দৃষ্টিনন্দন। চিত্রা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। দুজন মহিলা কাজের নিয়ে ঘুমন্ত চিত্রাকে জাগাতে আসলে ফারাজের বাজের মতো দৃষ্টি তাদের থামিয়ে দেয়। ফারাজ সবাইকে ধীর গলায় বলে, ওর ঘুম যদি কারো শব্দে ভাঙে, তবে এখানেই কবর দিব। কারোর আর সাহস হয়নি ঘুমন্ত চিত্রার ধারে কাছেও ঘেরার। ফারাজ আস্তে করে চিত্রাকে পাজা কোলে তুলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় যায়। দোতলার সবচেয়ে বড় ঘরটা ফারাজ এলাহির। যদিও এই বাড়িতে তার কম, বরং ঢাকায় অবস্থিত ফারাজ নিবাসী তার বেশি থাকা হয়। আর বাংলাদেশে ফারাজ থাকেই বা কদিন? বিদেশেই তো তার সব কাজ। সেখানেই তার আসল বসতি। ফারাজ চিত্রাকে বিছানায় শুয়ে দিয়ে দরজা ছিটকানি লাগিয়ে গলার নেকটাই খানিকটা ঢিলে করে দিবানে পা ছড়িয়ে বসল। হুইস্কির কর্কটা খুলে গ্লাসে ঢেলে নিল কিছুটা। তাতে ২-১ টুকরো আইস কিউব ছেড়ে দিয়ে এক চুমুকে সবটা গিলে ফেলল। চিত্রা নিজেও কি জানে সে এমন গভীর ঘুমে কি করে মগ্ন হলো, জানে না। আর ফারাজ তাকে না জানালেও সে জানতে পারবে যে গাড়িতে ফারাজই তাকে পানির বোতলটা দিয়েছিল। তাতে স্লিপিং ড্রাগস মিশ্রিত ছিল, তবে সামান্য একটুখানি। ক্লান্ত শরীর ছিল বলে ড্রাগস চিত্রাকে ভালোই জব্দ করেছে। ফারাজের চোখ চিত্রের ধবধবে ফর্সা পেটের দিকে যায়। শাড়িটি সরে যাওয়াতে পেট দেখা যাচ্ছে। ফারাজ সিগারেট চালিয়ে চিত্রার দিকে এগিয়ে যায়। বাম হাতে তার হুইস্কির বোতল। চিত্রা তখনও ঘুমে বিভোর। ফারাজ কিছুক্ষণ চেয়ে দেখল চিত্রাকে। নিষ্পাপ একটা চেহারা। অভাগীদের সাহসী হও ভালো না, আর বেশি দয়ালু হওয়া তো মোটেও না। তোমরা সুন্দররা আসলে একটু বেশি বোকা। নিজের কবর নিজে খুঁড়তে বেশ পটু। ফারাজ ঝুঁকে পড়ে চিত্রার ওপর। এত শান্তিতে তোমাকে কি করে ঘুমাতে দিই বলো, যেখানে তুমি নিজেই আমার ঘুম বরবাদ করে ঘুমোচ্ছ। ফারাজ হুইস্কির বোতল কাক করে ঘুমন্ত চিত্রার মুখের উপর ঢেলে দেয়। ঘুমন্ত চিত্রা ধরপড়িয়ে জেগে ওঠে। মুখ মুখ সব ভিজে গেছে। ও সরি ডার্লিং, গ্লাস ভেবে তোমার মুখে ঢেলে দিয়েছি, আই মিন হুইস্কি। শাড়িটা বদলে আসো। চিত্রের ঘুম এক নিমিষেই হাওয়া। কাশতে কাশতে জীবন শেষ। কি বাজে গন্ধ, উটকো একটা বাজে গন্ধ। চিত্রা আবারও কান্না করে দিল। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছাড়ুন, আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। ও মা, বউ আমার এসব কি বলে?
আমি তো তোমাকে এখনো ধরলামই না। আমি ধরলে তো টিকতে পারবে না শোনাও। আর কৃতজ্ঞতার কথা বলছো? ফারাজ এলাহির ওসব ছোট রাখি জিনিসের ওপর কোনো ইন্টারেস্ট নেই। ওসব তোমার কাছেই রাখো। আই ডোন্ট নিড অল দিস। আই জাস্ট ওয়ান্ট ইউ। ফারাজ নেকটাই খুলে শার্টের বোতামে হাত দেয়। চিত্রার দিকে যতটা ঝুঁকা যায় ঠিক ততটাই ঝুঁকে। চিত্রার ভয় করছে। কে বাঁচাবে তাকে? এই লোকটা শরীর ছোঁয়ার অধিকার কিছুতেই দিতে পারবে না চিত্রা। মনে মনে একবার সোহাগ বলে চিৎকার করলো সে, দয়া করুন প্লিজ। ওই একটা জিনিসই আমি করতে জানি না। দয়া মাই ফুড। আই জাস্ট হেট দিস। প্রিয়তমা কাম হিয়ার। ফারাজ এলাহি গা থেকে শার্ট খুলে চিত্রার শাড়ির উপর হাত বাড়াতে গেলেই চিত্রা ছিটকে দূরে সরে যায়। ফারাজ বেপরোয়া হাসলো। এই বউ, আমি তোমার সঙ্গে ছোটদের নয়, বড়দের ছোঁয়াছুঁয়ি খেলতে এসেছি। কাম। আচ্ছা তোমার বয়স কত? মানে আমি ভার ছেড়ে দিলে আমার লোড সামলাতে পারবে তো? চিত্রা আরেকটু পিছিয়ে জবাব দিল, আ 18। একটু বেশি ছোট হয়ে গেল না? হাইট এত কম কেন তোমার? ছোটবেলায় বুঝি চিটে চিটে হরলিক্স খাওনি? হাসতে হাসতে ফারাজের হাত কখন যে চিত্রের শরীর অব্দি চলে গেছে চিত্র বুঝতেও পারেনি। সামনে যে মানুষটা আছে সে তার স্বামী। তার স্ত্রীর প্রতি একটা হক আছে, যে চিত্রা ভালো করেই জানি। এখানে চিৎকার চেঁচামেচিও করা যাবে না। নিষেধাজ্ঞা করলে অভিশাপ জুটবে কপালে। চিত্রে চোখ মুখ খিচে খাপটি মেরে বিছানার চাদর খামচে ধরেছে। ফারাজ চিত্রের কাঁপা ঠোঁটের স্পর্শে নিজেকে সময় দিতেই এগিয়ে আসে। তবে ঠোঁটে ঠোঁট রাখার আগ মুহূর্তে ফোনের শব্দে তার মেজাজ বিগড়ে যায়। কপাল কুঁচকে সে বেড সাইডে টেবিলের ওপর থেকে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে। মুহূর্তেই তার মেজাজ তুঙ্গে উঠে যায়। গায়ে শার্ট জড়িয়ে জলদি সে উঠে পড়ে। চিত্র বুঝতে পারছে না হঠাৎ কী হলো। তবে খারাপ কিছু একটা যে হয়েছে সে হাড়ে হাড়ে উপলব্ধি করেছে। যদিও খুশি খুশি লাগছে, কারণ ফারাজ এলাহির হাত থেকে তো নিস্তার পাওয়া গেছে। এত খুশি হওয়ার প্রয়োজন নেই। আমি ছাড় দিয়েছি এর মানে ছেড়ে দেইনি। সময় হলে আরো নির্মমভাবে তোমায় ধরবো। তখন তুমি ঝরে পড়বে, যেমনি ঝরে ভোরের শিউলি। আন্ডারস্ট্যান্ড? ফারাজ রুম থেকে বেরোনোর আগে চিত্রাকে আরেকবার হুঁশিয়ারি করে, যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবেই যেন এসে পাই। আই রিপিট, যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবেই যেন এসে পাই। হাতে আমার সময় নেই। এসে তো আমাকে বাসরটাও সারতে হবে, তাই না? আসার সময় তোমার জন্য পেইনকিলার নিয়ে আসবো। বুঝতেই তো পারছো, আমার আমার 30 বছরের কামনা এক রাতে সহ্য করা তোমার পক্ষে অত সহজ হবে না। কিন্তু চিন্তার কিছু নেই, আমি আবার মানুষকে অভ্যস্ত করে তুলতে পারদর্শী। জানোই তো, মানুষ আবার অভ্যাসের দাস। অভ্যস্ত হলেই সব সহ্য করতে পারে। অন্ধকার রাত, মিহি চাঁদের আলো, সরলার ধীর গতিতে ব্রহ্মপুত্র নদের উপর দিকে ভেসে যাচ্ছে। নদীর দিকে পানি কেমন যেন একটা উৎকো গন্ধ নাকে আসছে। ভোর রাতে এখনো অনেকটা সময় বাকি। রাতের অন্ধকারে নদীর জলকে দেখতে কেমন যেন কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছে। ট্রলারের আধমরা একটা লোক পড়ে আছে। দুজন যুবক তাকে আরো শক্ত করে ধরে রেখেছে। লোকটার ডান হাত আর বাঁ পাটা দুটো কেটে দুটুকরো করে তার সামনে বিছিয়ে রাখা হয়েছে। শরীরে শক্তি নেই, এত বছর ধরে কামাই করা রক্তগুলো চোখের সামনে গলগল করে বেড়াচ্ছে। তবে লোকটার চোখ পেলে সেই দৃশ্য দেখার শক্তি নেই। শক্তপোক্ত একটা তাগড়া পুরুষ লোকটার সামনে এসে দাঁড়ায়। সাদা একটা পাঞ্জাবি পরিহিত সে, গলায় তার কালো রঙের মাফলার ঝুলানো। লম্বা চওড়া আকর্ষণীয় সুঠাম দৈহিক গঠন। লোকটি তার বাঁ পা আধমরা ব্যক্তি ডান হাতের কাটা অংশে কষে একটা চাপ দেয়। আহত লোকটার মুখ থেকে ভোঁতা ফুঁকানি শব্দ বেরিয়ে আসে। চিৎকার করার মতো শক্তি তার শরীরে বেঁচে নেই। কোন হাত দিয়া মাল চুরি করছোস রে শালা? ডান হাত দিয়া? কিন্তু ওইটা তো আমি কাইটা ফেলাইছি। না না, মনে হয় বাম হাত দিয়া মাল চুরি করছোস। শুনছি তুই নাকি আবার বাঁ হাত দিয়া গিলোস। নিশ্চয়ই মালটাও বাঁ হাত দিয়েই সব বার করছোস। মাফলার পরে লোকটি তার পিছনে দাঁড়িয়ে থাকা 27-28 বছরের যুবক বিলালের দিকে হাত বাড়ালে সে একটা রামদা এগিয়ে দেয়। লোকটি এবার উঠে দাঁড়ায়, চারদিকে একবার চোখ বুলোয়। কি অদ্ভুত সুন্দর রাতের পরিবেশ। স্নিত হেসে ঘাড়ে হাত বুলোয় সে। তারপর এক
ছটকায় রামদা দিয়ে লোকটির বাম হাতে একটা কোপ বসায়। আহত লোকটি একবার আল্লাহ বলে চিৎকার করে, কিন্তু তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। লোকটা একটা সিগারেট ধরিয়ে বড় করে টান দেয়, ধোঁয়া ছেড়ে দেয় নদীর বুকে। নিজের সাদা পাঞ্জাবিটা রক্তে গটগট করছে। সে রক্তের দিকে লোকটি তাকিয়ে বলল, বাহ, তুই আমার মাল চুরি করছস, তোর কলজাটা না দেখতে কি চলে? তোর কলজাটা দেখানোর খুব শখ আমার। বিলাল লম্বা রামদাটা দে তো, যেটা নতুন আনছি, আমি তার কলজাটা দেখব। কত বড় কলজা তোর, না দেখলে কি চলে কো? দে, জলদি দে। লোকটা হাতে সিগারেটটা অন্ধকার নদীতে ছুঁড়ে ফেলে। আকবর লোকটির দিকে তাকায়। লোকটাকে চেপে ধরে রাখা ছেলেদের মধ্যকার একজন তার চুলের মুঠি চেপে ধরলো। তারপর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আগে কলজা বের করবেন নাকি খোদার নামে জবাই দিবেন? ছি ছি, চোরেরে কেউ খোদার নামে জবাই দেয়? পাপ লাগবো শালা। আর এত সহজে জবাই দিয়া মুক্তি দিমু কেন রে? আমি তো ওরে আদর কইরা বুক সিরা কলজাটা বাইর করবো। আর তারপর, আমি চুরি করি নাই, জীবন ভিক্ষা দেন, আকুতি করলো আহত আদমরের লোকটি। তুমি সারা মরার আগেও মিশা কথা কেন হও? খোদার ভয় নাই, শালা বালপাকনা ভণ্ড। এক মুহূর্তেই লোকটার গলার স্বর বদলে যায়। সে ধমকে বিল্লাল নামক লোকটার দিকে তাকিয়ে বলে, জানোয়ার, তোরে রামতাটা দিতে কইছি না, কানের ছিদ্রতে কথা ঢুকে না বাল। আকাশে কৃষ্ণ জবনিকা অপসারিত হয়ে স্বর্ণাম কিরণরাজি ধরিত্রীর বুকে পতিত হলো। কিন্তু চিত্রার অন্তর্জগতে কাল রাতে যে প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গেছে, তার কৃষ্ণ ছায়া এখনো কাটেনি। ভোর হয়েছে। চিত্রা বিছানা ছেড়ে অজু করে নামাজ পড়ল। মোনাজাতে আল্লাহর কাছে একরাশ অস্ত্রভেজা অভিমান নিয়ে হাজির হলো। অজানা সব প্রশ্নের উত্তর জানতে চাইল। চিত্রের গায়ে কাল রাতে সেই লাল শাড়িটা, লাল রক্তের মতো টকটকে। রক্ত দেখলেই চিত্রার ভয় হয়। রক্তের সাথে তার তিক্ত সম্পর্ক। প্রতিবারই কোনো না কোনো ক্ষতি বয়ে আনে, সব কিছু কেড়ে নেয়। এই লাল শাড়িও যেন রক্তের প্রতিচ্ছবি। এক রাতে তার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সে ধীর পায়ে এগিয়ে যায় বেলকনির দিকে। বাতাসে তার এলোমেলো চুল ঝুলছে, ঠিক যেন তসতস হয়ে যাওয়া এক ঝড়ের পর স্থবিরতা। বেলকনি রেলিং আঁকড়ে ধরে দাঁড়ায় সে। পেছনে দিকে বিস্তৃত এক নিঃশব্দ জলরাশি। আতশচূড়া দীপ্তিতে মোড়া। ভোরের আবছা আলোয় তার কালো জলে ছড়িয়ে পড়েছে রহস্যময় নৈশব্দ, যেখানে বাস্তবতা ও বিভ্রমে সীমানা ধূসর হয়ে গেছে। চারপাশে জঙ্গল, নিঃশব্দ প্রহরীর মতো দাঁড়িয়ে। বাঁশবাগানে দীর্ঘ সরু দেহগুলির কুয়াশার আবরণে অর্ধেক দৃশ্যমান, অর্ধেক অদৃশ্যটি। বাতাসের স্নিগ্ধ স্পর্শে পাতাগুলো কেঁপে উঠছে, আবার থমকে যাচ্ছে। চিত্রা এক মুহূর্তের জন্য স্থির হয়ে শোনার চেষ্টা করবে। দূর থেকে ভেসে আসা কোনো অশরীর আহ্বান। হুতুম পেঁচা ডাকছে। ভোরের অস্পষ্ট আলোয় পুকুরের জলে আলোর রেণু পড়ে। দক্ষিণের খোলা হাওয়ার হঠাৎ চিত্রের এলোমেলো খোলা চুলগুলো আবারও ধুল খেয়ে নিচে ওঠে। কতক্ষণ যে একধানে চিত্রা সে কালো পুকুরের দিকে তাকিয়েছিল, সেদিকে তার খেয়াল নেই। আপা, কারো গলার শব্দে চিত্রা দরজার দিকে তাকালো। কামিজ পরা একটা মেয়ে, পটল চেরা চোখ, শ্যামবর্ণের গায়ের গড়ন। চিত্রা রুমের ভিতরে এসে জিজ্ঞাসা দৃষ্টিতে মেয়েটির দিকে তাকায়। আপা, ছোট সাহেব কইছিল আপনার দিকে নজর রাখতে। আপনি কন, কি খাইবেন? আমারে কন। আপনি কে? আমি এ বাড়িতে কাম করি, এনেই থাকি। কি খাইবেন কন, আমি তো ইয়া করতেছি। না না, আমি কিছু খাবো না, ভালো লাগছে না। ফারাজ কোথায়, সে এসেছে? না। বাড়িতে আর মানুষ নেই? অভাব নাই, একটু পরেই দেখবেন বাড়ি কেমন জমজমাট হয়ে ওঠে। মেয়েটি থামলো। আপনি আসলেই কিছু খাইবেন না? সাহেব শুনলে রাগ হইব। কিছু হবে না। আচ্ছা, আমি রান্নাঘরে যাই, কোনো সাহায্য লাগলে আমি করে দিব। আস্তাগফিরুল্লাহ, এত জলদি আমার মরার ইচ্ছা নাই, আপনি কেন কাম করবেন? আমরা আছি না। মেয়েটি জলদি রুম থেকে বেরিয়ে যায়। চিত্রা অদ্ভুতভাবে তার দিকে চেয়ে রয়। মরার ইচ্ছে নেই ধারা মেয়েটি কি বোঝানোর চেষ্টা করছে। বিছানায় গিয়ে বসলো চিত্রা। মাথায় তার এক গাদা প্রশ্ন। এখনো তো তার জানাই হলো না ফারাজ এলাহি কে, কেন সে তাকে বিয়ে করেছে। হঠাৎ সোহাগের কথা মনে পড়ে। একটা কল একটা কল সে সোহাগকে করতে চায়।
বেলা 10টার দিকে বাড়ি ফিরল ফারাজ। রুমে ঢুকে দেখলো চিত্রা যেমন ভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমন ভাবেই বসে আছে সে, গায়ে সেই শাড়িতেই, বিছানায় গুটি মেরে বসে আছে। ফারাজের ঘরটা বাকিদের থেকে অন্যরকম ভাবে সাজানো। তার যেসব জিনিস বেশ পছন্দ তাই দিয়ে নিমজ্জিত। বিছানার উপর একটা শাড়ি পরে আছে। ফারাজ সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করলো, শাড়িটা দেওয়া হয়েছিল তাহলে পরনি কেন? চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়, আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাবো সেভাবেই যেন এসে পাই, তাই নিজেকে বদলাইনি। দেখুন, চেয়ে দেখুন বিক্ষিপ্ত চিত্রাকে। ডার্লিং, তুমি কথা বলতে জানো? আমি নিচে যেতে চেয়েছিলাম, যেতে দেওয়া হয়নি আমাকে। কেন জানতে পারি? চিত্রার গলায় অভিমান। আরে এমন কড়া কড়া প্রশ্ন করছো কেন? তুমি না নতুন বউ, লজ্জা পাও একটু? পাও না? লজ্জা পেতে বুঝি লজ্জা লাগে? এতক্ষণ পর তোমার স্বামীটা বাইরে এলো, তোমার তো লজ্জায় রংধনু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো শুধু একটা জংলি বিড়াল। লজ্জা কি ছোটবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিলে নাকি? ফারাজ আলমারি খুলে নীল রঙের একটা শার্ট আর সাদা প্যান্ট বের করে বিছানার উপর রাখলো। হঠাৎ চিত্রার চোখ যায় ফারাজের ডান হাতের বৃদ্ধ আঙুলের দিকে, সেখানে ব্যান্ডেজ করা। চিত্রা উঠে এসে ফারাজের সামনে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে, হাতে ব্যথা কি করে পেলেন? যাওয়ার সময় তো হাতটা কাটা ছিল না। ফারাজ তার হাতের দিকে তাকায়, পরক্ষণেই মুচকি হেসে জবাব দেয়, এগুলো ছোট লোকই ব্যথা, এসব ব্যথা আমার কিচ্ছু নাড়াতে পারে না। আমার আবার বড় সব আঘাত নিয়ে খেলার অভ্যাস। টান টান কণ্ঠস্বর ফারাজ আলাহির। দুনিয়ার সব জিনিসকেই দেখেছি, আপনার ছোট লোকই মনে হয়। তো আমার ছোট লোককে বউ করেছেন কেন? ভালোবাসার জন্য নাকি উদ্দেশ্য ভিন্ন? ফারাজ খানিকটা অবাক হয় চিত্রার কথায়। কথার ধরন কয়েক ঘন্টায় এত পরিবর্তন, মেজাজ খারাপ হচ্ছে তার। সে নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত থাকার চেষ্টা করে। ক্ষণস্বর থমকে থেকে জবাব দেয়, কি বললে? ভালোবাসার জন্য? তোমাদের মতো মেয়েদের ভোগ করা যায়, ভালোবাসা নয়।